জান কিছু না বলে বাবার বুকে ঝাঁপিয়ে পড়ে। ইয়াহিয়া খান কি বলবে বুঝতে পারছে না। সে কোন জানকে দেখছে, যাকে দেখতে পারে না, তার জন্য এত দূর ছুটে এসেছে। কিছু বলল না। জানের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। তার ছেলে কান্না করছে সানিমের জন্য। এটা তাকে দেখতে হবে ভাবেনি। শান্ত হ বাবা, এখানে বস। হাজাল, একটু পানি আনো তো। হাজাল মাথা নেড়ে চলে গেল। লেলা ওয়াশরুমে গিয়েছিল। এসে জানকে দেখে অবাক হয়ে যায়। হাজালও পানি নিয়ে আসে ততক্ষণে। ইয়াহিয়া জানকে পানি খাইয়ে দেয়। জান একটু শান্ত হয়। জান মুখ তুলে বাবার দিকে তাকায়। দেখে বাবার ইউনিফর্মে রক্ত লেগে আছে। ইয়াহিয়া ইউনিফর্ম চেঞ্জ করেনি। নামাজ পড়ে এসে সেই যে বসেছে, এক ফোঁটা পানিও খায়নি। জানের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। আব্বু, আমি সানশাইনের কাছে যাব, প্লিজ আব্বু, আমাকে যেতে দাও। চমকে যায় ইয়াহিয়া। কতদিন পর এই নাম তার ছেলের মুখে শুনল। লেলাও অবাক হয়েছে। ভেতরে যাওয়ার জন্য জান পাগলামি করতে লাগলো। তাকে কোনোভাবেই আটকানো যাচ্ছে না। শান্ত আর কিছু অফিসার শুধু তাকিয়ে আছে। তার বুঝতে অসুবিধা হয়নি এটা তাদের স্যারের ছেলে। জানের এমন পাগলামি দেখে ডক্টর জানকে ভেতরে যেতে দিল। জান কাঁপা কাঁপা পায়ে ভেতরে ঢুকে পড়ল। সানিম সাদা বেডে নিস্তেজ হয়ে পড়ে আছে। মুখটা কেমন ফ্যাকাশে লাগছে। মুখে অক্সিজেন মাস্ক, বাম হাতে ক্যানেলা লাগানো, সেলাইন চলছে। জান এগিয়ে গিয়ে সানিমের মাথার কাছে ফ্লোরে বসে পড়ল। কাঁপা হাতে সানিমের হাত নিজের হাতের মুঠোয় নিয়ে নিল। সানিমের হাতটা নিজের গালে স্পর্শ করলো। জানের চোখ থেকে পানি পড়ছে। খুব কষ্ট হচ্ছে। তুমি এইভাবে কেন শুয়ে আছো? আমার খুব কষ্ট হচ্ছে। ভিতরটা কেমন জ্বলে পুড়ে যাচ্ছে দেখো। উঠো না প্লিজ। তুমি আমাকে বকা মারো, আমি কিছুই বলবো না। তবুও তুমি এমন চুপ করে থেকো না। আমি কখনো কোনো মেয়ের দিকে তাকাবো না, কথাও বলবো না। তুমি যা বলবে তাই করব। প্লিজ ওঠো না। মারতে মন চাইলে মারো, আমি কোনো অভিযোগ করব না, কান্নাও করব না। তবুও তুমি চুপ করে থেকো না। তোমার জানের খুব কষ্ট হচ্ছে। কেন সব সময় আমাকে ছেড়ে যাওয়ার কথা ভাবো তুমি? কেন প্রথমবার ছেড়ে গিয়ে মন ভরেনি, এখন সারা জীবনের জন্য চলে যাওয়ার পায়তারা করছো? জানো, সেদিন যখন আমার সেন্স ফিরে আসে, তখন সবার প্রথম তোমার কথা মনে পড়ে। সবাই আমাকে দেখতে আসলেও তুমি আসোনি। বারবার কেবিনের দরজার দিকে তাকাচ্ছিলাম কখন তুমি আসবে আর আমাকে বলবে, জান তোর কি কষ্ট হচ্ছে, সরি, আর এমন করব না। কিন্তু তুমি আর আসলে না। 4 দিন পরে যখন বাড়িতে এলাম, তখনও তোমাকে পেলাম না। পরে জানতে পারি তুমি চলে গেছো সেই দূর দেশে। জানো তখন কত কষ্ট হচ্ছিল আমার। তোমার হাতের মার খেয়ে যতটা না কষ্ট হচ্ছিল, তার থেকে দ্বিগুণ কষ্ট হচ্ছিল এটা ভেবে যে আমি তোমাকে না দেখে কথা না বলে থাকতে পারি না। সেখানে কি করে তোমার সাথে কথা না বলে থাকবো? তবুও একটু আশা ছিল তুমি আমায় ফোন দিবে, আমার সাথে কথা বলবে, কিন্তু না, তুমি আমাকে ফোন দাওনি। দিন গড়িয়ে বছর গড়ালো। তোমার প্রতি অভিমানের পাল্লা ভারী হতে থাকলো। একটা সময় সেই অভিমান রাগে জেদে পরিণত হলো। কোনো মেয়েকে ধারে কাছে আসতেই দেইনি। রাগ হতো, মেয়ে দেখলেই তোমার মারের কথা মনে হতো। বাড়িতে কেউ আমার সামনে তোমার কথা বলতো না, শুনলেই রাগ হতো, সহ্য করতে পারতাম না তোমার কথা। এইভাবেই কাটছিল দিনগুলো। আবার তুমি ফিরে এলে, জেদ ধরেই কথা বলতাম না, ইগনোর করতাম। কিন্তু আজ যখন শুনলাম তোমার গুলি লেগেছে, তখন মনে হচ্ছিল আমার পুরো পৃথিবীটাই থমকে গেছে। পাগলের মতো ছুটে এসেছি। বারবার মনে হচ্ছিল তোমাকে হারিয়ে ফেলবো না তো সারা জীবনের জন্য। আর রাগ করে থাকবো না প্লিজ। সানশাইন ওঠো, কথা বলো প্লিজ। ওঠো না, আমার যে খুব কষ্ট হচ্ছে। সানিমের হাতের ওপর গাল রেখে কথাগুলো বলছে আর কান্না করছে। জানের চোখের পানি সানিমের হাতে পড়ছে। আইসিইউর বাইরে দাঁড়িয়ে আছে ইয়াহিয়া, লেলা, হাজাল, শান্ত। ডক্টর ছোট্ট কাচের ভেতর দিয়ে দেখছে। তারা জানের পাগলামি। হাজাল এতক্ষণ নিজেকে শক্ত রাখলেও এখন আর পারল না। জানের এমন পাগলামি দেখে ডুকরে কেঁদে উঠল লেলা। ইয়াহিয়া খানের চোখ থেকে পানি পড়ছে। ডক্টর শান্ত, এদের চোখও কেমন ছলছল করছে। উপস্থিত সব অফিসাররাই বুঝে গেছে সানিম তাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। জান একটা সময় শান্ত হয়ে সানিমের হাতের ওপর ঘুমিয়ে পড়ে। ডক্টর যেতে চাইলে লেলা বাধা দিয়ে বলে, ডক্টর, প্লিজ যাবেন না। ও যেভাবে আছে থাকুক। এখন ওকে উঠাতে গেলে হিতে বিপরীত হবে। প্লিজ ডক্টর, যান তাকুক সানিমের সাথে। এখন ওকে বের করতে গেলে পাগলামি করবে, যেটা আমরা কেউ সামলাতে পারবো না। ওকে অফিসার, আমাকে রাউন্ডে যেতে হবে, খেয়াল রাখবেন, এখন আসছি। ওকে, ধন্যবাদ ডক্টর। হাজাল ইয়াহিয়া খানের উদ্দেশ্যে বলল,
আঙ্কেল, আপনি গিয়ে ফ্রেশ হয়ে নিই। এটায় রক্ত লেগে আছে। সকাল থেকে কিছুই খাইনি, অল্প কিছু খেয়ে নিই। আমার গলা দিয়ে খাবার নামবে না মা। মেয়েটা নিস্তেজ হয়ে পড়ে আছে। ছেলেটা এমন পাগলামি করছে, কি করে খাবার নামবে গলা দিয়ে? হাসাল শান্তকে ইশারা করলো। শান্ত বুঝিয়ে নিয়ে গেল। হাসাল আবার তাকালো আইসিইউর ভিতরে। হাজাল মনে মনে বলল, ইস, আজ যদি সানিম দেখতো তার জন্য কতটা পাগলামি করতেছে, তাহলে হয়তো সানিম খুশিতে হার্ট অ্যাটাক করতো। ইয়াহিয়া খান কোয়ার্টারে গিয়ে গোসল করে ওয়াশরুম থেকে বের হয়ে দেখে ফোন বাজছে। ফোন হাতে নিয়ে দেখে জান্নাত বেগমের ফোন। ইয়াহিয়া খান রিসিভ করে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা সানিমের? আগের মতোই, 24 ঘন্টা না গেলে বলতে পারছি না। জান কিভাবে জানলো সানিমের গুলি লেগেছে? জান্নাত সব কিছু খুলে বলল। সব জেনে শুনে ইয়াহিয়া দীর্ঘশ্বাস ফেলে বলল, জান এখন চট্টগ্রাম আছে। জান্নাত বেগম অবাক হয়ে প্রশ্ন করে। কি সব বলছো? ও কিভাবে যাবে? এইটুকু শুনে তুমি অবাক হচ্ছ? জান কি পাগলামি করেছে তা তুমি নিজের চোখে না দেখলে বিশ্বাস করবে না। আমার মাথায় কিছুই ঢুকছে না। সব কিছু বলো তো। পরে বলবো। বাড়িতে কিভাবে ম্যানেজ করবে তুমি ভালো জানো। রাখছি, কোনো খবর হলে জানাবো। আর খেয়াল রেখো, বাড়িতে কেউ যাতে টের না পায়। দোয়া করো মেয়েটা যাতে ভালো হয়ে যায়। আমি কেবলই নামাজ পড়ে উঠেছি। সারাদিন ঘর থেকে বের হতে পারিনি। কারো মুখোমুখি হতে ইচ্ছে করেনি। বড় আপা মনে হয় সন্দেহ করেছে। তুমি স্বাভাবিক থাকো প্লিজ, নয়তো সব কিছু এলোমেলো হয়ে যাবে। ভাই ভাবিকে বাঁচাতে পারবো না। জানি। চিন্তা করো না, আমি এই দিক সামলে নিব ইনশাআল্লাহ। আমাদের সানিমের কিছুই হবে না। আল্লাহ সব ঠিক করে দিবে। জান্নাত বেগম ফোন কেটে দিয়ে রুম থেকে বের হয়ে নিচে আসে। দুপুরে সবাই খেয়ে রেস্ট নিচ্ছে। জান্নাত নিচে কাউকে দেখতে না পেয়ে তরুণা বেগমের রুমের দিকে যায়। রুমের বাইরে দাঁড়িয়ে বলে, বড় আপা আসবো? জান্নাত বেগম ভেতরে ঢুকে দেখে তরুণা বেগম বেডে বসে হাদিসের বই পড়ছে। জান্নাত গিয়ে পাশে বসে। জান্নাতকে দেখে বইটা পাশে রেখে জিজ্ঞাসা করেন, কি রে, মাথা ব্যথা কমছে? একটু কমেছে। জান এসেছে বাড়িতে? সকালে খেলেও না, না খেয়ে বের হয়ে গেল। জান্নাত বেগম চমকে উঠল। কি বলবে ভেবে পাচ্ছে না। তরুণা বেগমকে কিছু বুঝতে দেওয়া যাবে না, তাই জোরপূর্বক হেসে বলল, না বড় আপা আসেনি এখনো। আর বলো না তো, খাবার নিয়ে কেন যে এদের এত সমস্যা বুঝি না। ঠিক বলেছিস, খাওয়া নিয়ে এদের যে কেন এত প্রবলেম আমি বুঝি না। এইভাবে বেশ কিছুক্ষণ কথা বলল তারা দুজন। জান্নাত বেগম স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। তরুণা বেগম কিছু বুঝতে পারেনি। হাজার লেলা দুজনে মেয়েদের কোয়ার্টারে গিয়ে গোসল করে নিয়েছে। শান্ত তাদের দুজনের জন্য ড্রেসের ব্যবস্থা করে দিয়েছে, কারণ শরীর ধুলোবালি রক্ত লেগেছিল। এখন কিছুটা ভালো লাগছে। আইসিইউর সামনে তিনজন বসে আছে। অপেক্ষার প্রহর যেন শেষ হচ্ছে না। মাগরিবের আজানের আগে জানের ঘুম ভাঙে। চোখ মেলে তাকিয়ে দেখে সে সানিমের হাতের ওপর শুয়ে আছে। জান মলিন মুখে সানিমের মুখের দিকে তাকিয়ে থাকে। সানিমের এই নিস্তব্ধতা কিছুতেই মেনে নিতে পারছে না। জানের মনে হচ্ছে তার বুকের ভেতরে কেউ ছুরি চালিয়ে দিয়েছে। প্লিজ কাম ব্যাক, নাথিং ফিলস গুড। রাত 8টা। জান একইভাবে বসে আছে, একটু নড়ছে না। লেলা, হাজাল, ইয়াহিয়া অনেক বুঝিয়েছে, কিন্তু ফলাফল শূন্য। জানকে কেউ নড়াতে পারেনি। তার এক কথা, সে তার সানশাহিনের কাছ থেকে কোথাও যাবে না। সবাই হতাশ হয়ে ফিরে গেছে। খানবাড়িতে সবাই খাবার খেতে বসেছে। জানকে না দেখতে পেয়ে আইয়ুব খান বলল, জান কোথায়? এখনো খাবার টেবিলে এলো না? এদের কি প্রতিদিন এক কথা বলতে হয়? খাবারের প্রতি এদের কোনো যে এত অনীহা আমি বুঝি না। জান্নাত বেগম তরুণা বেগমের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। তরুণা বেগম জান্নাত বেগমকে চোখ দিয়ে আশ্বস্ত করলেন। স্বামীর দিকে তাকিয়ে বললেন, জান বাড়িতে নেই। সবাই অবাক হয়ে তাকালো তরুণা বেগমের দিকে। আইয়ুব খান কিছু বলার আগে আফাজ খান বলল, কি বল ভাবি, জান আবার কোথায় গেছে? আরে
2 মাস পর থেকেই তো জানের পরীক্ষা। আজ আমার কাছে এসে বলল ও বন্ধুদের সাথে রাঙ্গামাটি ঘুরতে যাবে 3-4 দিনের জন্য। তাই আমিও আর না করিনি। ছেলেটা তেমন কোথায় যায় না, তাই আমি মানা করিনি। তরুণা বেগমের কথা শুনে সবাই চুপ করে আছে। আইয়ুব খান বলল, সকালে তো কিছুই বললে না। সকালবেলা বলতে চাইছিল, কিন্তু সানিমের কথা উঠতেই তোমরা ফোনে কথা বলে চলে গেলে। অফিসে ও আর বলে উঠতে পারেনি। আর ছেলেটা কোথায় তো যায় না, যাক না, ঘুরে আসুক। থাক ভাইজান, বাদ দেন, ছোট মানুষ, ঘুরে আসুক না। যে যা পারছে করছে, আমি আর কি বলবো। ওভাবে বলবেন না ভাইজান। কেউ আর কোনো কথাই বলল না। যে যার মতো খেয়ে নিজেদের রুমে চলে গেল। এবার তরুণা আর জান্নাত বেগমের কথা বলি। জান্নাত বেগম তরুণা বেগমকে বলেছে, বড় আপা জানো, ট্যুরে গেছে কাউকে না বলে। আমাকে ফোন করে বলল, এখন কি করব বলো তো? কি বলছিস সেজো? বুঝলাম না কিছু। তোমার আদরের ছেলে কাউকে কিছু না বলে বন্ধুদের সাথে ঘুরতে গেছে রাঙামাটি। আমাকে ফোন করে বলছে, তুমি বাড়িতে একটু ম্যানেজ করো। আমি কি করব বলো তো? ওর আব্বু শুনলে আস্ত রাখেন না আমাকে। বাড়ির সবাইকে বা কি বলবো? তুই চিন্তা করিস না, আমি ব্যাপারটা দেখছি। আর ওর আব্বুকে কিছু বলিস না, এখন তো আর ছোট না। যাক, ঘুরে আসুক ছেলেটা, তুই চিন্তা করিস না, আমি সামলে নিবনি। জান্নাত বেগম মাথা নাড়িয়ে নিজের রুমে চলে গেলেন। আর মনে মনে বললেন, সরি বড় আপা, আমি আপনাকে মিথ্যে বলতে চাইনি, কিন্তু আমিও যে নিরুপায়। সরি বড় আপা, সরি। তিনজন মানুষ রাত থেকে না খাওয়া, সারাদিন পানি পর্যন্ত খায়নি, একইভাবে আইসিইউ এর সামনে বসে আছে। শান্ত আরও অনেক অফিসার তাদের বললেও সরাতে পারেনি। জান্নাত বেগম নামাজে বসে 2 হাত তুলে কান্না করছে আর সানিমের জন্য দোয়া করছে। সেও সারাদিন কিছু খেতে পারেনি, গলা দিয়ে খাবার নামেনি তার। রাত প্রায় 12টার কাছাকাছি। আসলির ঘুম আসছে না বলে ফেসবুকে ঢুকে, তখনই একটা নোটিফিকেশন আসে। আসলি ভ্রু কুঁচকে যায়। এত রাতে তাকে কে নক দেবে? মেসেজ চেক করে দেখে আইহান নামে আইডি থেকে কেউ মেসেজ দিয়েছে। আসলি তেমন গুরুত্ব দিল না। সে নিজের মতো ফেসবুকে নিউজ ফিডটা ঘুরে দেখছে। হঠাৎ একটা নিউজে চোখ আটকে যায়। চট্টগ্রাম জাহাজ বন্দর থেকে 300 মেয়েকে পাচারকারী চক্রের হাত থেকে উদ্ধার করেছে সেনাবাহিনী, কিন্তু পাচারকারী চক্রের কাউকে ধরতে পারেনি। আসলে নিউজটা দেখে খুশি হলো, আবার আফসোস করলো, কেন নারী পাচারকারীদের ধরতে পারেনি। এর মধ্যে আবার মেসেজ আসলো। আসলি বিরক্ত হয়ে মেসেজ সিন করলো। প্রথম মেসেজে সালাম দিয়েছে, তারপর লিখেছে কেমন আছেন। আসলি সালামের উত্তর দিয়ে বলল, এত রাতে অচেনা একটা মেয়েকে মেসেজ দিয়ে বলছেন কেমন আছি? আজব তো, আপনি খেয়ে দেখে কি কোনো কাজ পান না এদের বিরক্ত করা ছাড়া? অপর পাশ থেকে বেশ কিছুক্ষণ পর মেসেজ আসলো। ম্যাডাম, এত রেগে যাচ্ছেন কেন? আপনি তো আমার অপরিচিত কেউ না। মানে? আমি আইয়ান রহমান। দেখেন তো, চেনা চেনা লাগে নাকি? আসলি ছেলেটার প্রোফাইল চেক করে ছবিটা দেখলো, তারপর মনে পড়লো এটা তো নাজলির দেবর। আসলি লিখলো, আরে আপনি কেমন আছেন? আর সরি, চিনতে পারিনি। ইটস ওকে, না চেনারই কথা, কখনো তো ফোনে কথা হয়নি। কেমন আছেন আপনি? আর আপনার বাড়ির সবাই কেমন আছে? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আর বাড়ির সবাই ভালো আছে। আপনাদের বাড়ির সবাই কেমন আছে? জি আলহামদুলিল্লাহ, ভালো আছে। বিরক্ত করলাম না তো? আসলির বিরক্ত লাগলেও কিছু বলতে পারছে না বোনের দেবর বলে, তাই জোরপূর্বক বলল, আরে তেমন কিছু না, এত রাতে লাইনে দেখে নক দিলাম। ঘুম আসছিল না তাই ফেসবুক চালাচ্ছিলাম। ও আচ্ছা, রাতে খেয়েছেন? আপনি? কিছুক্ষণ আগে। ও আচ্ছা, পরে কথা হবে। ঘুম পাচ্ছে, রাখি। আল্লাহ হাফেজ। আসলি আইহানকে আর কিছু বলার সুযোগ না দিয়ে অফলাইনে চলে গেল। ফোনটা বেডে রেখে বারান্দায় গিয়ে দাঁড়ালো। আসলির আজ মনটা খারাপ, কেন সে নিজেও জানে না। আসলি অন্ধকার আকাশের দিকে তাকিয়ে আছে, মনে হচ্ছে আকাশে তারার মেলা বসেছে। আসলি আকাশের দিকে তাকিয়ে বলল, হতে পাইলে মানুষ হীরাকেও কয়লা ভাবে, আর যারা শান্তভাবে সব সহ্য করে তারা গভীরভাবে আহত হয়। আসলির চোখ থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। রাত তখন ভোর 5টা। সানিম পিটপিট করে চোখ মেরে তাকায়। আশেপাশে চোখ বলিয়ে বুঝতে পারে এটা হসপিটাল। সানিম একটা দীর্ঘশ্বাস ফেলে মনে মনে বলে,
আল্লাহ আমাকে আরেকটা সুযোগ দিল বাঁচার জন্য। সানিম চোখ বন্ধ করে নিল। হঠাৎ অনুভব করলো ডান হাতেও ওপর ভারী কিছু রাখা হয়েছে। সানিম ঘাড় কাত করে তাকালো, আর যা দেখলো তাতে চমকে গেল। সানিম চোখ বন্ধ করে আবার তাকালো। না, সে ভুল দেখছে না। তার হাতের ওপর জান শুয়ে আছে। সানিমের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। সানিম একটু নড়ল না, যদি জানের ঘুম ভেঙে যায় তাই। সানিম এক ধ্যানে তাকিয়ে আছে জানের দিকে। মুখটা কেমন মলিন লাগছে, চুলগুলো কেমন এলোমেলো হয়ে আছে, টি শার্টটা কেমন ময়লা লেগে আছে। জান কিভাবে আসলো? বাড়ির সবাই কি জেনে গেছে? সানিম মাথায় হাজারটা প্রশ্ন খুঁজছে, কিন্তু কোনো উত্তর মিলছে না। সানিমের ভাবনার মাঝে একটা নার্স আসলো। সানিমকে তাকিয়ে থাকতে দেখে হাসি মুখে বলল, যাক, অবশেষে আপনার জ্ঞান ফিরেছে। আস্তে কথা বলুন, নয়তো উঠে যাবে। নার্স মুচকি হেসে আসতে বলল, ওকে ওকে, এখন কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, ভালো। জানি না অ্যানি আপনার কি হয়, বাট আপনার হাত এক সেকেন্ডের জন্য ছাড়েনি। যখন থেকে এসেছে তখন থেকে এইভাবেই বসে আছে। সানিম অবাক হলো। এটা সে কোন জানকে দেখছে? তার বিশ্বাসই হচ্ছে না। সানিমের ভাবনার মাঝে নার্স আবার বলল, হাজার বলেও তাকে এখান থেকে সরাতে পারেনি। তার মুখে একটাই নাম ছিল, সে তার সানশাইনের কাছ থেকে কোথাও যাবে না। কাল থেকে মুখে কিচ্ছু তোলেনি। শুধু অ্যানি একা না, বাইরে আরও 3জন বসে আছে, তাদেরও সেম অবস্থা। সানিম অবাকের ওপর অবাক হচ্ছে। জান তার জন্য এত পাগলামি করেছে? সানিম শুধু মুখে বলল, বাইরে যারা আছে তাদের একটু ডেকে দিবেন প্লিজ। শিওর, আপনি অপেক্ষা করুন, আমি রেখে দিচ্ছি। ডক্টর তো খবর দিতে হবে। নার্সটি বাইরে চলে গেল। কিছুক্ষণের মধ্যে হুড়মুড়িয়ে 3জন ঢুকলো। সানিমকে হাজার লেলা হালকা করে জড়িয়ে ধরে কেঁদে দিল। সানিম বলল, হয়েছে, এবার তো থাম, ঠিক আছি আমি। লেলা হাজার সানিমকে ছেড়ে দিয়ে একটু সরে গিয়ে দাঁড়ালো। ইয়াহিয়া সানিমের কপালে চুমু খেয়ে বলল, অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। কেন, ভেবেছিলে আমি মরে যাব? একটা থাপ্পড় দিব বাজে কথা বললে। সানিম হাসছে। ইয়াহিয়ার কথাটা জোরে বলায় জানের ঘুম ভেঙে যায়। চোখ মেলে তাকিয়ে দেখে সানিম হাসছে। পাশে তার বাবা দাঁড়িয়ে সানিমকে বকছে। লেলা হাসাল মিটিমিটি করে হাসছে। জান বসা থেকে উঠে দাঁড়ালো। সানিমের কাছে গিয়ে মাথায় হাত রেখে জিজ্ঞাসা করলো, তুমি ঠিক আছো সানশাইন? আমি ঠিক আছি। নিজের এগিয়ে অবস্থা করেছিস বলতো? তোমার কথা বাদ দাও, আমি ঠিক আছি। সানিম কিছু বলার আগেই ডক্টর ঢুকলো। সানিমকে চেক আপ করে বলল, রোগী আউট অফ ডেঞ্জার। ধন্যবাদ ডক্টর। এটা আমাদের দায়িত্ব। নার্স রোগীকে কেবিনে শিফট করে দাও। জানের সহ্য হলো না, আর বারবার রোগী বলায় কিছুটা জোরেই বলল, কি রোগী রোগী করে যাচ্ছেন? আমার সানশাইন একদম সুস্থ, রোগী কেন হতে যাবে? সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। সানিম তো শুধু তার জানকে দেখছে। জানের এই রূপ কিছুতেই মেনে নিতে পারছে না। ডক্টর মুচকি এসে বলল, সরি, ভুল হয়েছে আমার। আমি আর রোগী বলবো না, এবার খুশি? জান আর কিছু বলল না। কিছুক্ষণের মধ্যে সানিমকে কেবিনে দিল। জান সানিমের মাথার কাছে বসে আছে। সানিম সবার উদ্দেশ্যে বলল, মনে হয় কারোরই খাওয়া হয়নি। লাইলা, যা তো সবার জন্য খাবার নিয়ে আয়। লেলা আর হাজাল চলে গেল খাবার আনতে। সানিম তার বাবার দিকে তাকিয়ে বলল, বাবা, তুমি জানকে নিয়ে যাও। ওর টি শার্টে ময়লা লেগে আছে, ওর গোসল করার ব্যবস্থা করো। জান চলো আমার সাথে। আমি কোথাও যাব না। জান এবার কিন্তু থাপ্পড় খাবি। কাল থেকে জেদ ধরে বসে আসিস। আর সানিম তো এখন অসুস্থ। চাচু বকো না তো, আমি বুঝিয়ে বলছি। জান মাথা নিচু করে বসে আছে। সানিম জানের দিকে তাকিয়ে বলল, জান তাকা আমার দিকে। জান সানিমের দিকে তাকালো। সানিম মুচকি এসে বলল, আমি ঠিক আছি তো। এখন তুই গিয়ে গোসল করে ফ্রেশ হয়ে আয়। দেখ, তোর শরীরে ধুলো লেগে আছে, ঘামের গন্ধ আসছে, মানুষ কি বলবে বল? গোসল করি তো আবার চলে আসবি। কথা শুন প্লিজ। জান সানিমের দিকে তাকিয়ে থেকে উঠে গেল। ইয়াহিয়া জানের পিছু নিল। সানিম বুক ভরে শ্বাস নিল। জানের যাওয়ার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, তো সুখ সুখ কেন লাগছে? জান আমার জন্য কষ্ট পাচ্ছে, পাগলামো করছে। এটা আমার জন্য কতটা আনন্দের তা হয়তো কাউকেই বোঝাতে পারবো না। আল্লাহ যা করে তা বান্দার ভালোর জন্যই করে। আল্লাহ তোমার উত্তম পরিকল্পনা। আজ আমার গুলি না লাগলে হয়তো আমি জানকে এইভাবে পেতামই না। সানিম হাসছে। এই হাসিতে নেই কোনো কষ্ট, নেই কোনো মিথ্যা, আছে শুধু সুখ। লেলা হাজাল রুমে ঢুকলো। সানিমকে হাসতে দেখে তাদের ঠোঁটেও হাসি ফুটে উঠল। কি রে হাসছিস কেন? হুম,
আজ যে আমার খুশির দিন, তাই তুই এইভাবে থাকছিস সারাদিন, প্লিজ। তোদের মতো বন্ধু থাকতে আমি কি খারাপ থাকতে পারি বল? হয়েছে, আর পাম দিতে হবে না, চট। ওদের কথার মাঝে জান রুমে ঢুকলো। ওর পিছনে ইয়াহিয়া খান ঢুকলো হাতে টাওয়াল নিয়ে। জানের চুল থেকে পানি পড়ছে, ঠিকমতো চুলটাও মোছেনি। কোনো মতে গোসল করে অমনি আসছে। সানিম আস্তে করে জানকে ডাক দিল। জান এগিয়ে আসলো। সানিম টুলে বসতে ইশারা করলো। জান তাই করলো। সানিম ইয়াহিয়া খানকে ইশারা করলো চুল মুছে দিতে। তিনিও তাই করলেন। জান চুপ করে আছে। সবাই খাবার খেতে বসেছে। জান সানিমকে ধরে বসে দিল। নিজেও সানিমের পাশে বসে স্যুপ খাইয়ে দিতে লাগলো। সানিমের খাওয়া শেষ হতেই সানিম বলল, এবার তুইও খেয়ে নে। জান তাই করলো, নিজেও খেতে বসলো। নার্স এসে সানিমকে ওষুধ খাইয়ে দিয়ে গেল। খাওয়া শেষ হতেই ইয়াহিয়া খানের ফোন বেজে উঠল। দেখে জান্নাত ফোন দিচ্ছে। ইয়াহিয়া খান সানিমের দিকে ফোন বাড়িয়ে দিল। সানিম ফোন রিসিভ করলো। সানিমের কি অবস্থা? সারা রাত একটি বারও ফোন দাওনি। মেয়েটার খবর শোনার জন্য ফোন দিয়ে বসেছিলাম। কখন ফোন দিবে তুমি? ফোন দিলে না দেখে আমি নিজেই দিলাম। মনিমা, আমি ঠিক আছি। তোমার সানিম একদম ঠিক আছে, চিন্তা করো না তো। জান্নাত বেগম খুশিতে কান্না করে দিল। সে কখনো ভাবেনি সানিম ফোন ধরবে। কান্না করছো কেন? আমি ভালো হয়ে গেছি, তুমি খুশি হওনি? খুশি হব না কেন? আমার মেয়ে ঠিক আছে এটা জানার পর কোনো মা খুশি হবে না বলতো? তুমি এখন যাও, খেয়ে নাও। কাল থেকে তো মনে হয় কিছুই খাওনি। আমি সবার সাথে পরে কথা বলে নিব নে, চিন্তা করো না। জান্নাত বেগম আচ্ছা বলে কল কেটে দিল। সানিম তার বাবাইয়ের দিকে ফোন বাড়িয়ে বলল, বাবাই বাসার সবাই কি জানে? না, শুধু জান্নাত আর জান জানে। না বলে ভালো করেছো, নয়তো জেনে গেলে বিপদে পড়ে যেতাম। আচ্ছা শোন, আমাকে বের হতে হবে। কিছু মেয়ের বাড়ির ঠিকানা এখনো জানতে পারিনি। কেন বাবাই? তারা সুস্থ হয়ে পড়েছিল, এখন সুস্থ আছে, তাদের পৌঁছে দিতে হবে। আর আমার একটু কাজ আছে, আসতে দুপুর 2টা বাজবে। নিজেদের খেয়াল রেখো, আসছি। ইয়াহিয়া চলে গেল। সানিম হাজাল আর লেইলাকে বলল, তোরা দুজন এবার গিয়ে একটু রেস্ট নে, অনেক ধকল গেছে। আচ্ছা, এখানে সেরকম কোনো ব্যবস্থা আছে? আমাদের দুজনকে কোয়ার্টার দিয়েছে থাকার জন্য। মানে কোথায় আছি আমরা? চট্টগ্রাম, আমি ক্যান্টনমেন্টে। ও আচ্ছা। আচ্ছা, তুইও রেস্ট নি, আমরা গেলাম। জান, তুমি যাবে নাকি? না, আমি এখানেই থাকবো। লেইলা হাজাল আর কিছু বলল না। সানিমের দিকে তাকিয়ে চোখ মারল। সানিম মুচকি আসলো। ওরা চলে যেতে সানিম জানকে বলল, যা তো কেবিনের দরজাটা লক করে আয়। জান তাই করলো। জান সানিমকে ধরে আবার শুয়ে দিল। সানিম এক পাশে সরে গিয়ে জায়গা করে দিল। সানিমের গুলি লেগেছে ডান পাশে। জানকে বাম পাশে শুতে ইশারা করলো। জান এখন দাঁড়িয়ে আছে। কিরে, দাঁড়িয়ে থাকবি নাকি এখানে এসে শুয়ে পড়বি, কোনটা? আমি এখানেই ঠিক আছি। আচ্ছা, তুই গিয়ে কোয়ার্টারে গিয়ে রেস্ট নে। রাতে ঘুমোতে পারিসনি, আর আমি ঠিক আছি, কিছু লাগলে নার্স আছে, ওরা দেখে নেবে। তুই যা, ঘুমোবো আমি। সানিম আর কোনো কথা না বলে চোখ বন্ধ করে নিল। জান কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে চুপচাপ এসে সানিমের বাম পাশে শুয়ে পড়ল। সানিম মুচকি হাসল। সানিম সাথে ছোঁয়া লাগায় জানের মধ্যে কেমন অনুভূতি হচ্ছে। সানিম জানের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। জান ক্লান্ত থাকায় কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ে। সানিম হালকা ঝোঁকে জানের কপালে চুমু খায়। বুকে ক্ষত জায়গায় টান লাগায় হালকা একটু ব্যথা পায়। তবু সে সেটাকে পাত্তা দেয় না। সানিম তাকিয়ে আছে জানের মুখের দিকে। তাকিয়ে থাকতে থাকতে একটা সময় সানিমও ঘুমিয়ে পড়ে। খান বাড়িতে সকালের ব্রেকফাস্ট করে ছেলেরা যে যার কাজে চলে গেছে। খাবার টেবিলে মেয়েরা বসে খাবার খাচ্ছে। খাবার খেতে খেতে আছিয়া বলল, বড় আম্মু, আপু কবে ফিরবে? তরুণা বেগম নিজের জন্য খাবার বেড়ে নিয়ে চেয়ারে বসতে বসতে বলল, জানি না মেয়েটা হুট করে কোথায় গেল, কিছুই বুঝলাম না। ফোনে করেনি। মুক্তা বেগম বলল, মেজো ভাইয়াজান তো বললো তারও এখানে গেছে কাজে। চিন্তা কেন করছেন বড় আপা? জান্নাত বেগম বললেন, ছোট ঠিকই বলছে, কিন্তু করো না তো বড় আপা। কাজ কমলে সানিম ঠিক ফোন দিবে। সেফা বেগম দুজনকে থামিয়ে দিয়ে একটু খোঁচা দিয়ে বলল,
সেফা বেগমের শেষের কথাগুলি কারোরই পছন্দ হলো না। তরুণা বেগম কিছু বলার আগেই আসলি বলল, আমার বোনকে কি পাড়ার লোকে খেতে দেয় নাকি পড়তে দেয়? কোনটা? কোনটাই তো করে না। তাহলে এত কথা কেন বলবে এরা? আর তোমরাও বা কেন কান দাও? এরা পারে শুধু মানুষকে নিয়ে বাজে মন্তব্য করতে, আর তোমরা সেই কথার প্রতিবাদ না করে উল্টো সেই কথায় তাল মেলাও। কি এমন বয়স হয়েছে আমার বোনের যার জন্য বুড়ি হয়ে গেছে? এই আজাইরা কথাগুলি আর কেউ যেন এই বাড়িতে না বলে। যার মন চায় বিয়ে করবে, নয়তো না। তরুণা বেগম মেয়েকে ধমক দিয়ে বলল, আসলে বড়দের সাথে বেয়াদবি করছিস কেন? চুপচাপ খেয়ে রুমে যা। আসলি চুপ না থেকে বলল, আম্মু, ধমকাবে না, আমি অন্যায় কিছু বলিনি। আর আরেকটা কথা, বিয়ে নিয়ে আপুকে যদি জোর করো, আমার থেকে খারাপ কেউ হবে না। আমার জীবনটা তো নষ্ট করেই তোমাদের স্বাদ মেটেনি, নতুন করে আবার তামাশা করতে চাইছো মানুষের কথা শুনে? আবারও বলছি, বাড়াবাড়ি করো না, জীবনটা আপুর, তাই তাকেই ভাবতে দাও। আসলি কথাগুলো বলে না খেয়ে ওপরে চলে গেল। তরুণা বেগমের চোখে পানি ছলছল করছে। চুপ থাকা মেয়েটা আজ সিংহের মতো গর্জে উঠেছে। সবাই চুপ, কেউ আর কোনো কথাই বলছে না। তরুণা বেগম চোখের পানি রোকাতে কিচেনে চলে গেল। কারোরই আর খাওয়া হলো না। দিশা তার মায়ের দিকে তাকিয়ে বলল, হয়েছে তোমার শান্তি? সবাই না খেয়ে উঠে গেছে, এটাই তো চেয়েছিলে। জান্নাত বেগম দিশাকে থামিয়ে বলল, চুপ, আর একটা কথাও না, খেয়ে কলেজে যা। দিশা আর কোনো কথা না বলে চলে গেল। জান্নাত কিচেনে গেল, দেখলেও তরুণা বেগম দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ফেলছে। জান্নাত বেগম কাঁধে হাত রাখতেই চমকে গেল। পেছন ঘুরে দেখে জান্নাত বেগম দাঁড়িয়ে আছে। তরুণা বেগম তাড়াতাড়ি চোখ মুছে বলল, কি রে, কিছু বলবি? জান্নাত বেগম বললেন, লুকিয়ে লুকিয়ে আর কত কাঁদবে বলো তো? যা হবার হয়ে গেছে, এতে আমাদের করার হাত ছিল না। তরুণা বেগম মলিন মুখে বলল, সত্যি তো, আমরা ওর জীবনটা নষ্ট করে দিয়েছি। হাসি খুশি মেয়েটা আমার কারোর সাথে কথা বলে না, একটু যা কথা বলে সেটাও সানিমের সাথে। জান্নাত বেগম দীর্ঘশ্বাস ফেলে বলল, বড় আপা, প্লিজ এইভাবে বলো না। আমরা তো ইচ্ছে করে কিছু করিনি। বাবা মা কি কখনো সন্তানদের খারাপ চায় বলো তো? তরুণা বেগম শান্ত কণ্ঠে বলল, আমাদেরও ভুল ছিল সেজো, সেটা ভুলে গেলে চলবে না। আমরা যদি একটু সতর্ক হতাম তাহলে এমন হতো না। জান্নাত বেগম অসহায় মুখ করে বলল, আচ্ছা, বাদ দাও এখন এসব। আর সানিমের বিয়ে নিয়ে কিছু বলো না। আগের বার কি হয়েছিল মনে নেই? তরুণা বেগম থালা বাটি মাজতে মাজতে বলল, সে কি ভোলার মতো নাকি? যাই হোক, তুই যা, আমি এগুলো ধুয়ে রাখছি। আমিও হেল্প করেছি তোমার সাথে। তরুণা বেগম বাধা দিয়ে বললেন, আমি করতে পারবো, তুই যা। জান্নাত বেগম তরুণা বেগমের কথা শুনল না। জোর করেই হাতে হাতে সব কাজ করতে লাগলো। আজ কাজের মেয়েটা আসেনি। মুক্তা বেগমও খাবারগুলো ফ্রিজে উঠিয়ে রেখে টেবিল পরিষ্কার করলো। সেফা বেগম আগেই রুমে চলে গেছে। এই মহিলা একটু না একটু বেশি কামচোর। সারাদিন কার মেয়ে কি করলো, কোথায় গেল, কে কয়টা বিয়ে করলো, এইসবই করে বেড়ায়। এর আবার মানুষের বাসায় গিয়ে গীবত করার স্বভাব সবারই জানা, তাই কেউ কিছু বলে না। কি বা বলার আছে, বললে শুনবে নাকি? তাই তো বাসার কারোর সাথে তেমন বলে না। বাড়ির মহিলারা কাজ শেষ করে রেস্ট নিতে চলে গেল, আর মেয়েরা যে যার কলেজে চলে গেল। সানিমের ঘুম ভাঙে বেলা 11টার দিকে। জান এখনো শান্তিতে ঘুমিয়ে আছে সানিমের গা ঘেঁষে। সানিমের মুখে হাসি ফুটে উঠল। তখনই দরজা খুলে ভেতরে প্রবেশ করলো নার্স। সানিম দরজা নক করতে বললেও জান লক করেনি, শুধু চাপিয়ে রেখেছিল। জানকে সানিমের পাশে শুয়ে থাকতে দেখে একটু জোরেই বলল, এই কি করছেন? রোগীর পাশে শুয়ে আছে কেন? উঠুন। সানিম রাগে দৃষ্টিতে তাকালো নার্সের দিকে। এতে নার্সটি চুপ হয়ে গেল। সানিম দাঁতে দাঁত চেপে আস্তে করে বলল, আওয়াজ নিচে, গলা দিয়ে যদি আর একটা জোরে সাউন্ড বের হয় তাহলে ডোরটা টেনে একদম ছিঁড়ে ফেলবো, ইডিয়ট। সানিমের এমন রাগী ফেস আর হুমকি দেওয়ার দেখে নার্স ভয় পেয়ে গেল। মুখ দিয়ে আর একটা সাউন্ড বের করতে পারল না। ভয়ে তো চোখে তাকিয়ে রইল। সানিম দাঁতে দাঁত চেপে আবার বলল,
এখানে দাঁড়িয়ে থাকার জন্য এসেছেন? নার্সটি ভয়ে দ্রুত মাথা নাড়িয়ে না বোঝালো। সানিম আবারও বলল। তাহলে চুপ করে দাঁড়িয়ে আছেন কেন? নার্সটি একটি সাহস নিয়ে চাপা গলায় বলল। ম্যাম, আপনার মেডিসিন খাওয়ার টাইম হয়ে গেছে, তাই এসেছি আর কি। সানিম জোরে একটা শ্বাস নিয়ে নিজেকে শান্ত করলো। তারপর নিজে নিজে উঠে বসার চেষ্টা করলো। নার্সটি ধরতে আসলে হাত দিয়ে বাধা দিল। আস্তে আস্তে নিজেই উঠে বসলো। তারপর নার্সকে মেডিসিন দিতে ইশারা করলো। নার্সও তাই করলো। সানিমের মেডিসিন খাওয়া শেষ হতেই নার্সটি আর দাঁড়ালো না, দ্রুত পায়ে বের হয়ে গেল। যাওয়ার আগে দরজা চাপিয়ে দিতে ভোলেনি। সানিম নার্সটির কর্মকাণ্ড দেখে বাঁকা হাসলো। নার্স কেবিন থেকে বের হয়ে জোরে জোরে শ্বাস নিচ্ছে। শান্ত সানিমের কেবিনের দিকেই যাচ্ছিল। নার্সটিকে হাঁপাতে দেখে শান্ত এগিয়ে এসে জিজ্ঞাসা করলো। কি হয়েছে, আপনি এভাবে হাঁপাচ্ছেন কেন? নার্সটি কিছু না বলে কেবিনের দিকে ইশারা করলো। শান্ত ভ্রু কুঁচকে তাকালো। নার্সকে বলল। এটা তো ওই মেয়েটা, কেবিন যার গুলি লেগেছিল। কি হয়েছে তার, ঠিক আছে তো? নার্সটি মাথা নাড়িয়ে বলল। জি স্যার, আর পেশেন্টের কোনো সমস্যা হয়নি, কিন্তু মেয়েটাকে ডেঞ্জারাস। এই অসুস্থ অবস্থায় আমাকে কিভাবে হুমকি দিল, আমি বাবার আর মুখও হব না। নার্স মেয়েটি বিড়বিড় করতে করতে চলে গেল। শান্ত অবাক হয়ে তাকিয়ে আছে। সবকিছু তার মাথার উপর দিয়ে গেল, কিছুই বুঝতো না। সে একবার নার্সটির দিকে তাকালো, আর একবার কেবিনের বন্ধ দরজার দিকে তাকালো। শান্ত দ্বিধায় পড়ে গেল, কেবিনে যাবে কি যাবে না। শান্ত একটু ভাবলো, তারপর চলে গেল। কারণ শান্ত মেয়েটিকে পার্সোনালি চেনে না। কেবিনে গেলে মেয়েটা যদি বিব্রত হয়, তাই আর গেল না। বড়জার আসলে তার সাথে যাবে, তাই সে নিজের কাজে চলে গেল। সানিম বেডে হেলান দিয়ে বসে জানের দিকে তাকিয়ে আছে একধানে। সানিম জানের মাথাটা নিজের কোলে রাখলো। এতে সানিমের ক্ষত জায়গায় টান লাগলো। সানিম ব্যথায় চোখ খেচে বন্ধ করে নিল। জান একটু নড়ে উঠে ঘুমের ঘরে সানিমের কোমর জড়িয়ে ধরে পেটে মুখ গুজে দিল। সানিমের শরীরে মনে হয় 440 ভোল্টের কারেন্টের ঝটকা লাগলো। সানিম জোরে জোরে নিঃশ্বাস নিল। নিজেকে সামলিয়ে বিড়বিড় করে বলল। আমাকে কেন বেসামাল করে দিচ্ছিস শিয়ানো? আমি এমনিতেই তোর প্রতি গভীরভাবে আসক্ত, এমন করলে কি করে নিজেকে কন্ট্রোল করব? সানিম বাম হাত জানের চুলের ভেতরে দিয়ে মাথায় বিলি কেটে দিচ্ছে। সানিম চোখ বন্ধ করে আছে, হয়তো কিছু অনুভব করছে। 12:15টার দিকে জানের ঘুম ভাঙে। হঠাৎ অনুভব করে সে নরম কিছু জড়িয়ে ধরে আছে। জান ফট করে চোখ মেলে তাকালো, দেখলো সে সানিমের কোমর জড়িয়ে ধরে শুয়ে আছে। জান এক ঝটকায় শোয়া থেকে উঠে বসলো। সানিম বুঝলো জান উঠে গেছে, তাই সে চোখ খুলল না। জান অপ্রস্তুত হবে তাই চোখ বন্ধ করে শুয়ে আছে। জান আস্তে করে বেড থেকে নেমে দাঁড়ালো। তারপর রুমটা ভালো করে পর্যবেক্ষণ করলো। তারপর বিড়বিড় করে বলল। না, কেউ আসেনি রুমে, দরজা তো আগের মতোই আছে। যাক, বাঁচা গেল। কেউ এভাবে দেখলে কেলেঙ্কারি হয়ে যেত। জান সানিমকে ধরে আস্তে করে শুয়ে দিল। জান সানিমের মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর ওয়াশরুমে চলে গেল। জান যেতেই সানিম চোখ মেলে তাকিয়ে মুচকি হাসলো। দরজা খট করার শব্দে সানিম আবারও চোখ বন্ধ করে নিল। জান রুমে এসে তোয়ালে দিয়ে মুখ মুছে নিল। তারপর জানালার কাছে গিয়ে পকেট থেকে ফোন বের করে মেহমেদকে ফোন দিল। মেহমেদ কল রিসিভ করে বলল। হ্যালো। মেহমেদ, কোথায় তুই? আমি তো কলেজে, তুই কোথায়? কাল থেকে কোনো খবর পাচ্ছি না, ফোন দিলাম সেটাও বন্ধ। সরি দোস্ত, আমি একটা কাজে চট্টগ্রাম আসছি কাল। মেহমেদ অবাক হয়ে বলল। তুই চট্টগ্রামে মানে? জান মেহমেদকে থামিয়ে বলল। পরে সব বলবো, এখন যা বলছি মন দিয়ে শোন। বল। জান বলতে শুরু করলো। আমি আসার সময় বলে আসছি আমরা বন্ধুরা মিলে রাঙামাটি ঘুরতে যাচ্ছি, তাই তোর সাথে যদি আমাদের বাড়ির কারোর সাথে দেখা হয় বা তোকে জিজ্ঞেস করে তুই কেন যাসনি, তাহলে বলবি তুই যাসনি আঙ্কেলের অসুস্থতার জন্য। বুঝেছিস? শুনছি। আর সাবাস কোথায়? ও তো নানির বাড়ি গিয়েছে, পরশু আসবে। ভালোই হয়েছে, থাক তাহলে, ওকে কিছু বলার দরকার নাই। রাখছি, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। মেহমেদ কিছু বুঝলো না, পরে জানের থেকে শুনে নেবে তাই মাথা ঘামালো না। হঠাৎ মনে পড়লো জান তো ঢাকাতে নেই, তাহলে ঈশার সাথে দেখা করা যায়। যেই ভাবা সেই কাজ। মেহমেদ চলে গেল দিশার কলেজের সামনে, দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলো কখন দিশা কলেজ থেকে বের হবে। মেহমেদ কিছু বুঝলো না। বেশ কিছুক্ষণ পরে ঈশা কলেজ থেকে বের হলো। মেয়েটা আগের থেকে অনেকটা শুকিয়ে গেছে,
আগে কত চঞ্চল প্রাণবন্ত ছিল, আর এখন কেমন চুপচাপ হয়ে গেছে। মেহমুদ তাকিয়ে আছে তার প্রিয়সীর দিকে। ঈশার পরনে কলেজ ড্রেস, কাঁধে ব্যাগ ঝুলিয়ে মাথা নিচু করে হাঁটছে। ঈশার কলেজ আর মেহমতের কলেজ একই জায়গায়। মেহমত ফাইনাল ইয়ারে আর ঈশা সেকেন্ড ইয়ারে। ঈশা মেহমতের পাশ কাটিয়ে চলে যাচ্ছিল। ঈশা অবশ্য খেয়াল করেছে মেহমদকে, কিন্তু না দেখার ভান করে চলে যাচ্ছিল। ঈশার ইগনোর সহ্য হচ্ছে না। ঈশার হাত ধরে উল্টো দিকে হাঁটতে লাগলো। ঈশা অবাক হলো, পরক্ষণে চিল্লিয়ে বলল, কি করছেন কি ভাইয়া? কোথায় নিয়ে যাচ্ছেন? হাত ছাড়ুন। মেহমত রাগে চোখে তাকালো, দাঁতে দাঁত চেপে বলল, সিন ক্রিয়েট করবি না, চুপচাপ সাথে আয়, নো সাউন্ড। ঈশা ভয় পেয়ে যায়। ঈশা চঞ্চল থাকলেও একটু ভীতু প্রকৃতির মেয়ে। মেহমুদ ঈশাকে নিয়ে কলেজের পাশে পার্কে চলে যায়। সেখানে বড় একটা আম গাছের নিচে বেঞ্চে বসে। দুজনই চুপ, কেউ কোনো কথাই বলছে না। বেশ কিছুক্ষণ পর ঈশা বলল, ভাইয়া কিছু কি বলবেন? ঈশার কথায় মেহমুদ চোখ তুলে তাকালো। ঈশা মাথা নিচু করে নিল, আমতা আমতা করে বলল, না মানে বাসায় যাব, কিছু বলার থাকলে বলেন, নয়তো আমি চলে যাচ্ছি। মেহমুদ এখনও তাকিয়ে আছে, ভাবছে যে মেয়ে তার সাথে কথা বলার জন্য পাগলামি করত, কাছে আসলে ঠেলেও দূরে সরানো যেত না, সেই মেয়ে আর এই কথা বলছে। মলিন হাসলো মেহমুদ। সত্যি তো, কম তো কষ্ট দেয়নি এই মেয়েটাকে। ঈশার দিকে তাকিয়ে বলল, চেহারার একই হাল করেছো, দেখে মনে হচ্ছে স্বামী মারা গেছে, কিন্তু আমি তো এখনো জীবিত, তাহলে এমন হাল কেন? ঈশা চমকায়। সে কেমন ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে মেহমতের দিকে। তা দেখে হাসলো মেহমুদ। ঈশার সামনে হাঁটু গেড়ে বসে ঈশার দুই হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, সরি বলবো না, কারণ সরি বললেও তোমাকে দেয়া কষ্ট কমে যাবে। বিশ্বাস করো, আমি তোমাকে কষ্ট দিতে চাইনি। বিশ্বাস করো, এছাড়া আমার কাছে কোনো উপায় ছিল না। বারবার তোমাকে ইগনোর করতেও ভালো লাগতো না। ওই দিন একটু বেশি হয়ে গেছিল, তার জন্য সরি। আমি চাইনি খারাপ ব্যবহার করতে, কিন্তু ভয় হতো জান, যদি আমাকে ভুল বুঝে বন্ধুত্ব সম্পর্ক নষ্ট করে দেয় তখন কি করব? ভালোবাসার জন্য এতগুলো বছরের বন্ধুত্বে যদি ফাটল ধরে, আমি যে শেষ হয়ে যাব। তার থেকে বড় কথা, তোমরা বড়লোক, আমরা গরিব ঘরের সন্তান। তোমাকে আমি বিলাসিতার জীবন দিতে পারবো না। আমার কাছে তুমি কষ্ট ছাড়া কিছুই পাবে না। কি করে জেনে বুঝে তোমাকে আমার জীবনে আসতে দিতাম বলো? তোমার সাথে খারাপ ব্যবহার করার পর থেকে ঠিকমতো খেতে পারতাম না, ঘুমাতেও পারতাম না। মনে হতো প্রিয় কিছু হারিয়ে যাচ্ছে জীবন থেকে। 7 দিন তুমি কলেজে আসোনি, তোমাকে এক নজর দেখার জন্য ছটফট করেছি। তোমার বাসার সামনে গিয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেছি একটু দেখার আশায়, পাইনি দেখা। তুমি কলেজে আসলে কিন্তু আগের মতো চঞ্চল হাসি খুশি ভাবটা আর নেই। চুপচাপ কেমন মনমরা চেহারা, কেমন অবস্থা করেছো শুধু আমার জন্য। আর তোমার ইগনোর আমার সহ্য হচ্ছিল না। আর তোমাকে কষ্ট দিয়ে দূরে সরিয়ে দিয়ে আমিও ভালো ছিলাম না, কারণ আমিও যে বড্ড ভালোবাসি। আমার কারণে তুমি কষ্ট পাও, আমি তা চাইনি। তা ভাবলাম এভাবে দুজনে দুপ্রান্তে কষ্ট পাওয়ার থেকে দুজনে একসাথে কষ্ট পাই, কি বলো? পরে যা হবে সেটা দেখা যাবে। এখন বলো, তুমি রাজি কি? ঈশা কোনো কথাই বলছে না, স্তব্ধ হয়ে বসে আছে। চোখ থেকে পানি পড়ছে। 2টা বছর যার পিছনে পাগলের মতন ছুটেছে, সেও নাকি তাকে ভালোবাসে। এত সুখ কোথায় রাখবে ঈশা? মেহমতের চোখেও পানি ছলছল করছে। ঈশা চুপ করে আছে দেখে মেহমত উঠে দাঁড়ালো। কোনো কথা না বলে চলে যেতে দিল, কিন্তু পারল না। তার আগেই কেউ তাকে জড়িয়ে ধরেছে। হ্যাঁ, ঈশাই তাকে জড়িয়ে ধরে কান্না করছে। মেহমত মুস্কি হাসল, তারপর বলল, কি হলো, রান্না করছো কেন? ঈশা নাক টানতে টানতে বলল, কান্না করতে মন চাইছে, তাই কান্না করছি। তোমার কি? মেহমত মজা করে বলল, কি আমার শার্টটা নষ্ট করে দিল চোখের পানি নাকের পানি দিয়ে? ঈশা রাগ দেখিয়ে আর বেশি করে নাক মুছল মেহমতের শার্টে আর বলল, বেশ করেছি, আরও করবো, তাতে তোমার কি? আমি আমার বরের শার্টে মুছছি। মেহমত কিছুই বলল না। ঈশার পাগলামি দেখতে লাগলো। একটু ভালোবাসা পেয়ে মেয়েটা কত খুশি হয়েছে। মেহমত ঈশার মুখটা তুলে চোখের পানি মুছিয়ে দিল। তারপর মুখটা 2 হাতের আঁচলায় নিয়ে কপালে চুমু খেয়ে বললেন, শোনো মেয়ে, আর কখনো কান্না করবে না। আমি তোমার ঠোঁটের লিপস্টিক নষ্ট করতে চাই, চোখের কাজল না। এই বলে ঈশার 2 চোখের পাতায় চুমু খেল। ঈশা লজ্জা পেয়ে গেল। মেহমত হাসল, বলল, এখন বাড়ি যাও, অনেকটা লেট হয়ে গেছে। আর শোনো, ঠিকমতো খাওয়া দাওয়া করবে।
চেহারাটা কি বানিয়েছে দেখেছো? আর হ্যাঁ, কাউকে কিছু বলার দরকার নেই, সময় হলে আমিই বলবো। কোনোভাবে জানি পড়ালেখার ক্ষতি না হয়, ঠিক আছে? ঈশা মাথা নেড়ে চলে গেল। কিছু দূর গিয়ে পেছনে তাকিয়ে বলল, আই লাভ ইউ রাঙ্গি মশাই। বলে আর এক সেকেন্ড দাঁড়ালো না। মেহমুদ হাসলো। ঈশার যাওয়ার দিকে তাকিয়ে রইল যতক্ষণ দেখা যায়। মনটা কেমন অস্থির লাগছে। এই ভালোবাসার শেষ পরিণতি কি হবে তার জানা নেই। তার থেকে বড় কথা, জানলে কি হবে। মেহমুদ দীর্ঘশ্বাস ফেলল। বেশ কিছুক্ষণ চুপচাপ সেখানেই বসে রইল। হঠাৎ চোখ গেল একটা নুপুরের দিকে। মেহমুদ হাতে তুলে নিলে দেখল এটা ঈশার পায়ের নুপুর। তাই মেহমুদ পকেটে রেখে বাড়ির দিকে হাঁটা ধরল। ঈশা হাসি মুখে বাড়ি ফিরল। সে আজ কত খুশি কাউকে বলে বোঝাতে পারবে না। কলিং বেল দিতে সেফা বেগম দরজা খুলে দিল। এই সময় ঈশাকে দেখে জিজ্ঞাসা করলো, কি রে, এত তাড়াতাড়ি বাড়ি ফিরলি যে? ঈশা নিজের খুশিটা চেপে রেখে মিনমিন গলায় বলল, আসলে আম্মু ভালো লাগছে না, তাই চলে এসেছি। সেফা বেগম কিছু বলল না। দরজা থেকে সরে দাঁড়ালো। ঈশা ভেতরে চলে গেল। দুপুর 2টা। সানিম বেডে হেলান দিয়ে বসে আছেন। তার এখানে থাকতে ভালো লাগছে না। জান সানিমের খাবার রেডি করছে। তখনই কেবিনে ঢুকলো লেইলা আর হাজাল। সানিম মুচকি এসে বলল, কি রে, ঘুম হলো? লেইলা সানিমের পাশে বসতে আসতে বলল, ঠিকঠাক। হাজার সানিমকে উদ্দেশ্য করে বলল, ঢাকা ফিরতে হবে, আব্বু ফোন দিয়েছিল, অফিসে একটু ঝামেলা হয়েছে। সানিম কিছু একটা ভেবে বলল, তাহলে কাল সকালে ঢাকা ফিরে যাচ্ছি? সানিমের কথা শুনে 3 জন বড় বড় চোখ করে তাকিয়ে আছে। জান একটু জোরেই বলল, মাথা কি পুরাই খারাপ হয়ে গেছে? এই অবস্থায় কি করে যাওয়ার কথা ভাবো? সানিম জানের দিকে ভ্রু কুচকে তাকিয়ে বলল, মাথা আমার ঠিকই আছে, কিন্তু তোর মাথা যে গেছে এটা শিওর। বাড়িতে না বলে হুট করেই আমি তুই উধাও, কোনো খবর নেই, সেই খেয়াল আছে? আজ 2 দিন হলো আমি এখানে, বাড়ির সবাই টেনশন প্লাস সন্দেহ করছে। তাই বলে এই অবস্থায়? তো আমি ঠিক আছি, কাল ফিরছি, এটাই ফাইনাল। হাজাল দুজনকে চুপ করাতে বলল, ঝামেলায় এবার দুজনেই চুপ থাক, কাল ফিরবো, হয়েছে এবার শান্তি। লেলা জানকে উদ্দেশ্য করে বলল, আর জান সানিমের যে ঘাট তেরা জানো না, ও কি কারো কথা শোনে নাকি? সানিম কিছু বলল না। কিছুক্ষণ চুপ থাকার পর বলল, আমার খিদে পেয়েছে, খাইয়ে দে, আর তোরাও খেয়ে নে। জান সানিমের পাশে বসে খাওয়াতে লাগলো। আর সানিমও চুপচাপ খেতে লাগলো। লেলা হাজাল দুজনেই খেতে বসলো। জান শুধু সানিমকে খাইয়ে দিচ্ছে, নিজে খাচ্ছে না। তাই সানিম বলল, কি রে, আমাকে শুধু খাইয়ে দিবি, নিজে খাবি না? তোমার খাওয়া শেষ। কেন, এইখান থেকে খেলে কি সমস্যা? জান কথা না বাড়িয়ে নিজেও খেতে লাগলো। লেলা হাজাল মিটিমিটি করে হাসছে। তার সাথে সানিমও খাওয়া শেষ হতেই জান উঠে ওয়াশরুমে গেল। লেলা পিঞ্চ মেরে বলল, আজকে একটা বর নাই বলে কেউ খাইয়ে দেয় না, এই দুঃখ আমি কই রাখবো? সানিম রাগে দৃষ্টিতে তাকালো। হাজাল ধমক দিয়ে বলল, এই তুই কি মানুষ হবি না? কখন কি বলতে হয় জানিস না, মাথা মোটা একটা। লেলা গোমরা মুখে বলল, সরি, খেয়াল করিনি, তাই বলে এইভাবে বকা দিবি হারামি? হাজাল খাবারের প্যাকেটগুলো ময়লার ঝুড়িতে রাখতে রাখতে লেলাকে বলল, তোর কপাল অনেক ভালো রে, লালগেদির সানিম সুস্থ থাকলে তোর খবর আসিল আজ। লাল গেদি কতটা হজম হলো না লেলার। রেগে কিছু বলতে যাবে তখনই হাসির শব্দ ভেসে আসে। 3 জনই সামনে তাকায়, দেখে জান, শান্ত, ইয়াহিয়া দাঁড়িয়ে হাসছে। লেলা লজ্জা পেয়ে যায়। কোনো মতে উঠে ওয়াশরুমে চলে যায়। ইয়াহিয়া সানিমের পাশে এসে বসে। শান্ত তার পিছনে দাঁড়িয়ে জিজ্ঞাসা করে, আপনি এখন কেমন আছেন? সানিম মুখ তুলে তাকালো। ইয়াহিয়া খান বলল, ওর নাম শান্ত রহমান, 3 বছর হলো জয়েন করেছে এখানে। সানিম শান্ত গলায় বলল, ও আচ্ছা, আমি ভালো আছি, আপনি? শান্ত হাসি মুখে বলল, জি আলহামদুলিল্লাহ ভালো। সানিম আর কিছু বলল না। ইয়াহিয়া বলল, মামনি, এখন শরীর কেমন? আলহামদুলিল্লাহ বাবাই, ভালো। কোনো সমস্যা হচ্ছে না তো? না বাবাই, কোনো অসুবিধা হচ্ছে না। সানিম জানের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, স্পেশাল মানুষ যেভাবে যত্ন করছে, কি করে অসুবিধা হবে বলো তো? কিছু বললি? সানিম মাথা নেড়ে না বলল।
জান সানিমের ওষুধ আর পানির বোতল এনে হাতে দিয়ে খেতে ইশারা করলো। সানিমও তাই করলো। তারপর ইয়াহিয়া খানের দিকে তাকিয়ে বলল, বাবাই আমি কাল ঢাকা ফিরছি, তুমি সব ব্যবস্থা করো। কি বলছিস? এই অবস্থায় ঢাকা? অসম্ভব, আরো 2 দিন পরে যাবি। প্লিজ বাবাই, কাজ আছে আমার, ফিরতেই হবে। আর আমি ঠিক আছি তো, প্লিজ। ইয়াহিয়া খান কিছুক্ষণ ভেবে বলল, আচ্ছা ঠিক আছে, আমি ব্যবস্থা করছি, কিন্তু সানিম তাকে আর কিছু বলতে না দিয়ে হাজালকে উদ্দেশ্য করে বলল, হাজাল সবাইকে নিয়ে বাইরে যাও, বাবাইয়ের সাথে কথা আছে আমার। হাজাল সবাইকে নিয়ে বেরিয়ে গেল। সানিম তার বাবাইয়ের দিকে তাকিয়ে বলল, আমাকে নিয়ে তোমার মনে অনেক প্রশ্ন, তাই না বাবাই? ইয়াহিয়া খান মাথা নেড়ে হ্যাঁ বলল। সানিম আবারও বলল, আচ্ছা বাবাই, আমি তো 5 বছর দেশের বাইরে ছিলাম। কখনো কি জানতে চেয়েছো আমি কেমন আছি, আদৌ বেঁচে আছি কিনা? আমার উপর তোমাদের অনেক রাগ, তাই না? তোমার ছেলেকে মেরেছিলাম বলে। ইয়াহিয়া খান চমকে উঠল। তারপর বলল, কি বলছিস এগুলো? আমার তোর উপর কোনো রাগ নাই। আর আমি আমার মেয়েকে চিনি, কারণ ছাড়া কোনো কিছু করে না। আর আমি অনেক চেষ্টা করেছি তোর খবর নেওয়ার, কিন্তু পারিনি। সানিম মলিন হাসল। তারপর বলল, বাদ্য একটা কথা বলো তো। বল। আচ্ছা বাবাই, ছোট চাচু কেন বাড়ি ছেড়ে চলে গিয়েছিল বলতে পারবে? ইয়াহিয়া সানিমের কথায় থমকে গেল। ছোট ভাইকে বড্ড ভালোবাসতেন তিনি, কিন্তু আজ সে বহুদূরে, কোথায় আছে জানে না, আদৌ বেঁচে আছে কিনা তাও জানে না। ইয়াহিয়ার চোখ ছলছল করে উঠল। চোখের পানি আড়াল করে দীর্ঘশ্বাস ফেলে বলল, এটা আজও রহস্য আমার কাছে, কেন ওমর বাড়ি ছেড়ে চলে গেল সেটা কেউ বলতে পারবে না। আর যে বলতে পারতো সে দুনিয়াতেই নেই। কিন্তু হঠাৎ এই কথা। সানিম হাসল। এই হাসির পিছনে রয়েছে অনেক রহস্য। সানিম তার বাবাইয়ের দিকে তাকিয়ে বলল, মনে হলো তাই জিজ্ঞেস করলাম। আর আমাকে নিয়ে তোমার মনে যে প্রশ্নগুলো আছে তার উত্তর এখন দিতে পারবো না, সময় হলে তোমায় জানাবো আগে। কিন্তু বাবাই প্লিজ আর একটা কথা বলে রাখবা? বল। আমি এইখানে এসেছিলাম কেন, মানে তোমার সাথে কি কথা হলো এটা বাড়ির কারো কাছে বলবে না। আর তুমি যতগুলো সিক্রেট মিশনে যাবে তার কথা পরিবারের কারোর সামনে আলোচনা করবে না, সে তোমার যত আপনই হোক না কেন। আমি জানি তোমাকে এইসব বলে দিতে হবে না, তবুও সাবধান করলাম বাবাই। ইয়াহিয়া চিন্তিত হয়ে বললেন, তুই কি কিছু লুকাতে চাইছিস আমার কাছ থেকে? না বাবাই, কিছু লুকোতে চাইছি না, শুধু সঠিক সময়ের অপেক্ষা করছি। সাবধানে থাকবে, তোমাকে মারার জন্য উঠে পড়ে লাগছে সবাই। যা করবে চোখ কান খোলা রেখে করবে। তুই কি জানিস কে মারতে চাইছে? সানিম চুপ করে তাকিস না। কি জানিস তুই, বল আমাকে। বাবাই, আমি তোমাকে সাবধান করেছি শুধু কারণ ওই দিন ওরা তোমায় টার্গেট করেছিল, ভুলে গেলে নাকি? ইয়াহিয়া খান ভাবল, সত্যি তো, তার তো খেয়াল ছিল না। সানিমের দিকে তাকিয়ে বলল, বুঝেছি, আমি তোরে বিশ্বাস করি। যখন মনে হবে আমাকে তোর পাশে লাগবে শুধু ফোন করিস। লাভ ইউ বাবাই। লাভ ইউ টু বাচ্চা। তুই রেস্ট নে, আমি যাই। ইয়াহিয়া খান রুম থেকে চলে গেল। সানিম তার যাওয়ার দিকে তাকিয়ে বলল, সরি বাবাই, আমি তোমাকে এখন কিছুই বলতে পারবো না, এখনো যে অনেক রহস্য উন্মোচন করা বাকি। চিন্তা করো না, আমি আমার জীবন দিয়ে হলেও তোমাদের রক্ষা করব, দোয়া করো শুধু। রাত 12টা। জানের বুকে মাথা রেখে গভীর ঘুমে সানিম। জান আজও যায়নি সানিমের কেবিন থেকে। সানিম বলাতেও যায়নি। সানিম কোনো উপায় না পেয়ে নিজের পাশে জায়গা করে দিয়েছিল শুতে, কিন্তু সানিম নিজেও ঘুমিয়ে পড়ে। আর জান তাকে বুকে টেনে নেয়। জান সানিমের মুখের দিকে তাকিয়ে আছে আর মুসকি মুসকি হাসছে। আমার খুব ইচ্ছে করছে তোমার গালে টপাটপ দুটো চুমো খেতে। জান আর দেরি করেনি, ইচ্ছাটা পূরণ করেই ফেল। সানিম জেগে থাকলে হয়তো কখনো সাহস পেত না। জান সানিমের মুখের দিকে তাকিয়ে থেকে বলে, তোমার জন্য কি ওয়েট করছে তুমি নিজেও জানো না, এবার দেখবে তোমার জান কি জিনিস। সকালে সানিমের ঘুম ভাঙতেই নিজেকে জানের বুকে আবিষ্কার করলো। সানিমের মুখে এক চিলটে হাসি ফুটে ওঠে। জানকে নড়াচড়া করতে দেখে সানিম চোখ বন্ধ করে নিল। জান চোখ মেলে তাকিয়ে দেখে সানিম এখনো ঘুমিয়ে আছে। তা দেখে জান মুখ বাঁকিয়ে বিড়বিড় করলো, এখন কি সুন্দর করে ঘুমিয়ে আছে, আর জেগে থাকলে রণমূর্তি ধারণ করে। এখন কেউ দেখলে বলবে এই মেয়ে এত ডেঞ্জারাস।
উঠে গেছো? হুম। আসো ফ্রেশ করিয়ে দিই। সানিম কিছু বলল না। জান সানিমকে ধরে নিয়ে গেল ওয়াশরুমে। ফ্রেশ করিয়ে এনে মুখটা মুছে দিল। সকাল 10টা। সানিমকে রেডি করিয়ে দিয়েছে লেলা আর হাসান। কালো একটা 3 পিস পরেছে। ইয়াহিয়া খান কিনে এনে দিয়েছে। হসপিটালের ফর্মালিটি সব পূরণ করে ওরা সবাই বেরিয়ে এলো। সানিম নিজেই হেঁটে বের হয়ে এলো হসপিটাল থেকে। কারো সাহায্য লাগেনি। পায়ে তো আর ব্যথা পায়নি। ডান হাত নাড়াতে একটু অসুবিধা হয়। সেনাবাহিনীর গাড়ি করে ওরা এয়ারপোর্টে আসলো। জানের আব্বু 4 জনের টিকিট কেটেছে। গাড়ি থেকে নেমে সানিম বাবাইয়ের কাছে গিয়ে দাঁড়ালো। বলল, ওরা কিছুদিন চুপ করে থাকবে, এখন কিছুই করবে না, তবু সাবধানে থেকো। আসছি বাবাই। বাসায় পৌঁছে আমাকে ফোন দিস। আচ্ছা। ইয়াহিয়া খান আবার প্রশ্ন করলো, সানিম জানকে তোর সাথে দেখলে প্রশ্ন করবে তো তখন কি বলবি? চিন্তা করো না তো, আমি ঠিক সামলে নিব। ওকে, সাবধানে যাস। পাশ থেকে শান্ত বলে উঠল, আপনি একটু সাবধানে চলাফেরা কইরেন আর নিজের যত্ন নিয়েন। সানিম শান্তর দিকে তাকিয়ে শুধু বলল। জান কেমন যেন তাকালো শান্তর দিকে। শান্ত জানের সাথেও কথা বলে 4 জনকে বিদায় দিল। ওরাও চলে গেল। দুপুর 12:30। খানবাড়ির সকল মহিলারা দুপুরে রান্না করতে ব্যস্ত। তরুণা বেগম রান্না করছে। জান্নাত বেগম আর মুক্তা বেগম সবকিছু এগিয়ে দিচ্ছে। সেফা বেগম সোফায় বসে কথা বলছে একটা মেয়ের সাথে। তখনই কলিং বেল বেজে ওঠে। তরুণা বেগম কাজের মেয়েকে বলে, দেখ তো কে এসেছে। যাই খালা। কাজের মেয়ে গিয়ে দরজা খুলে দেখলো জান আর সানিম দাঁড়িয়ে আছে। তরুণা বেগম রান্নাঘর থেকে চিল্লিয়ে বলল, কে এসেছে রে? পারুল? খালা বড় আফায় আর ভাইজান আইছে। তরুণা বেগম রান্নাঘর থেকে ছুটে এসে তার পিছনে জান্নাত বেগম আর মুক্তা বেগমও আসে। তরুণা বেগম মেয়েকে এসে জড়িয়ে ধরে বলল, না বলে কোথায় চলে গিয়েছিলি? টেনশন হয় না বুঝি? সানিম চুপ, কোনো কথাই বলছে না। তরুণা বেগম জড়িয়ে ধরায় সানিম ব্যথা পেলেও মুখে প্রকাশ করো না। জান সেটা বুঝতে পেরে বলল, মামুনি, মেয়েকে পেয়ে আমাকে ভুলে গেছো? তরুণা বেগম মেয়েকে ছেড়ে দিল। বলল, কে বলেছে আমি আমার বাবাকে ভুলে যাব? তোকেও দিব মার। না বলে কোথায় গিয়েছিলি? সরি মামুনি, আর হবে না। হয়েছে, আয় ভিতরে। সানিম এখনো দাঁড়িয়ে আছে, কোনো কথাই বলছে না, নড়ছেও না। সামনে কালো দিকে গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে আছে। জান সানিমের দৃষ্টি অনুসরণ করে সামনে তাকাতেই মেজাজ খারাপ হয়ে গেল। জান না দাঁড়িয়ে ওপরে চলে গেল। সানিমও দাঁড়ালো না, ওপরে চলে গেল। তরুণা বেগম জান্নাত বেগমের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে রান্নাঘরে চলে গেল। সোফায় বসে আছে সেফা বেগম আর তার বড় ভাইয়ের মেয়ে মিনা। জান এই মেয়েটাকে দেখতে পায় না, কারণ মেয়েটার ক্যারেক্টারে সমস্যা আছে। সানিমে 2 বছরের ছোট। মেয়েটার প্রথম বিয়ে হয়। সে ঘরে একটা মেয়ে আছে 5 বছরের। সেই মেয়ে রেখে অন্য ছেলের সাথে পালিয়ে যায়। সেখানে কিছুদিন থাকার পর আবার আগের স্বামীর কাছে ফিরে আসে। প্রথম স্বামী ছোট মেয়ের জন্য তাকে মেনে নেয়, বাট আফসোস সে আবার আরেকজনের সাথে পালিয়ে বিয়ে করে, বাট সেটাও টেকে না। মেয়েটা গায়ে পড়া টাইপের, এই জন্য জান দু চোখে দেখতে পায় না। আর সানিম কেন দেখতে পারে না তার কাহিনী পরে জানতে পারবেন। ওরা দুজন উপরে যেতেই মিনা তার ফুপিকে বলল, ফুপি, ওরা কোথায় গিয়েছিল? একসাথে বাড়ি আসলো। সেভাবে মুখ বাঁকিয়ে বলল, শানিম 2 দিন আগে রাতে হুট করে বাড়ি থেকে কাউকে না বলে বেরিয়ে যায়। পরের দিন সকালে রুমে না পেয়ে সবাই খোঁজাখুঁজি করে, সারা বাড়ি খুঁজে কোথাও পায় না, ফোনটাও বন্ধ। পরে জানের আব্বু ফোন করে বলে তার ওইখানে গেছে কাজে, সেই নাকি ডেকেছে, তাড়াহুড়ায় বলে যেতে পারেনি। মিনা শুধু ও বলল, তারপর কিছু মনে হতেই বলল, জান কই গেছিল? রাঙামাটি ঘুরতে গেছিল বন্ধুদের সাথে। তারপর আর কেউ কিছু বলল না। মিনা গেস্ট রুমে চলে গেল আর সেফা রান্নাঘরে গেল। সানিম নিজের রুমে গিয়ে গম্ভীর মুখে বসে আছে, গভীর ভাবনায় ব্যস্ত। তখন রুমে প্রবেশ করলো জান্নাত বেগম, হাতে খাবারের ট্রে নিয়ে। জান্নাত বেগম কিছু বলার আগেই সানিম বলল, মিনা কখন এসেছে? জান্নাত বেগম দুধের গ্লাস সানিমের হাতে দিতে দিতে বলল, কাল বিকেলে এসেছে। সানিম আর কিছু বলল না। জান্নাত বেগম বলল, ফ্রেশ হয়ে খেয়ে নি এগুলো। সানিম গম্ভীর মুখেই বলল, আমি খাবো না এসব, তুমি নিয়ে যাও। সানিম, বেশি কথা না বলে খেয়ে নে,
এমনিতেই শরীর বেশ উইক তোর। সানিম অবাক হয়ে জান্নাত বেগমের দিকে তাকিয়ে রইল। তা দেখে জান্নাত বেগম বলল, আমি সব জানি, তাই কোনো বাহানা না, ফটাফট খেয়ে নি। সানিম নাক সিটকে বলল, আমি দুধ খাই না, জানো না তুমি? তুই যদি না চাস বাড়ির সবাই জানুক, তাহলে খেয়ে নে। সানিম আর কথা বাড়ালো না, খেয়ে নিল। জান্নাত বেগম সানিমকে রেস্ট নিতে বলে চলে গেল। সানিম আর কিছু না ভেবে ফ্রেশ হয়ে একটা ঘুম দিল। জান কেবলই শাওয়ার নিয়ে বের হয়েছে, তখনই রুমে আসলো তার মা। জান তার মাকে জড়িয়ে ধরে বলল, কেমন আছো আম্মু? তোদের জ্বালায় আর কি করে ভালো থাকি। সরি আম্মু, কি করব বলো? হয়েছে, এখানে বস, আমি মাথা মুছে দিই। জান বেডে বসলো। জান্নাত বেগম পরম যত্নে মাথা মুছে দিল। জান্নাত বেগম জানকে বলল, এগুলো খেয়ে রেস্ট নি। আম্মু, আমি কি অসুস্থ নাকি যে ফল খাবো? তোমার মেয়েকে খাওয়াও। আমার মেয়েকে খাইয়ে এসেছি, এখন তুই খা, আর একটা বাড়তি কথাও না। ওকে, খাচ্ছি, আমাকে চা দিও। আমি পারুলকে দিয়ে পাঠিয়ে দিচ্ছি। ওকে। জান্নাত বেগম চলে গেল। বাড়িতে মেয়েরা কেউ নেই। দিশা, ঈশা, আছিয়া কলেজে, নাজলি আসলি বাসায় নেই, কোনো একটা কাজে বেরিয়েছে। পারুল জানের জন্য চা নিয়ে এলো। ভাইজান আসবো? জান ভেতর থেকে বলল। এসো পারুল। পারুল ভেতরে ঢুকে জানের দিকে চায়ের কাপ বাড়িয়ে দিয়ে বলল, ভাইজান আপনার চা। দাও। আর শোনো, আমি ঘুমাবো, কেউ যেন ডিস্টার্ব না করে, আম্মুকে বলো। পারুল মাথা নেড়ে বলল, আচ্ছা ভাইজান। পারুল রুম থেকে বের হতেই জান দরজা লাগিয়ে দিল। দুপুর 2টা। বাড়ির ছেলেরা বাড়ি ফিরেছে লাঞ্চের জন্য। তরুণা বেগম খাবার সার্ভ করে দিচ্ছে। জান্নাত বেগম হাতে হাতে এগিয়ে দিচ্ছে। মুক্তা বেগম রান্নাঘর থেকে মাংসের বাটি আনতে আনতে বলল, বড় আপা, শানিমার জানকে ডাকো, কখন এসেছে ছেলে মেয়ে দুটো? জান্নাত বেগম বলল, জান ঘুমিয়েছে, পারুলকে বলেছে না ডাক দিতে। সানিম রুমেই আছে। আয়ুব খান টেবিলে বসতে বসতে বলল, কখন এসেছো? তরুণা বেগম বলল, 12:30টার দিকে। যাও, ডেকে নিয়ে এসো দুজনে। তরুণা বেগম জান্নাত বেগমকে ইশারা করে যেতে বলল। জান্নাত বেগম জানের রুমে চলে গেল। জান এসি ছেড়ে কাঁথা মুড়ি দিয়ে ঘুমিয়ে আছে। জান্নাত বেগম ছেলের কাছে গিয়ে ডাক দিল, জান উঠে, বাবা, তোর বড় আব্বু ডাকে উঠে। জান চোখ মেরে তাকালো, তারপর বলল, তুমি যাও, আমি আসছি। তাড়াতাড়ি নিচে আয়, সবাই ওয়েট করছে। জান্নাত বেগম ছেলের রুম থেকে বের হয়ে সানিমের রুমে নক করলো। সানিম দরজা খুলে দিল, দেখলো জানের মা দাঁড়িয়ে আছে। জান্নাত বেগম রুমে ঢুকে বলল, কি রে, তোর এই অবস্থা কেন? তুমি এসেছো, ভালো করেছো। আমি গোসল করব, 3 দিন হলো গোসল করি না, কেমন যেন লাগছে। তুমি একটু হেল্প করো না, আমি হাতটা ঠিক মতো নাড়াতেও পারছি না। আমাকে ডাকলি না কেন? ভেবেছিলাম পারবো, বাট বেশি পাকনামি করতে গিয়ে ব্যথা পেয়েছি। তোকে নিয়ে কি করব আমি ভেবেই পাই না। বেশি ব্যথা পেয়েছিস? না মণিমা, তুমি একটু হেল্প করো তো। জান্নাত বেগমের সাহায্য সানিম গোসল করে বের হলো। জান্নাত বেগম কাপড় চেঞ্জ করতে সাহায্য করলো, চুলগুলো মুছিয়ে দিয়ে বলল, নিচে আয়, ভাইজান ওয়েট করছে। তুমি যাও, আসছি। জান্নাত বেগম নিচে চলে গেল, তার পেছনে জানও গেল। সানিম ধীরে সুস্থে সময় নিয়ে রুম থেকে বের হলো। সানিমের পরনে গাঢ় নীল কালারের 3 পিস, ভেজা চুল ছেড়ে দেওয়া, অসম্ভব সুন্দর লাগছে। জান হাঁ করে তাকিয়ে আছে সানিমের দিকে। সানিম নিচে আসতে দেখে মিনা রুম থেকে বের হয়ে ডাইনিং টেবিলের দিকে যাচ্ছে। সানিম দেখলো জানের পাশে একটা চেয়ার খালি আছে, আরেকটা আফাস খানের পাশে। সানিম জানে মিনা জানের পাশে বসবে। মিনা বসার আগে সানিম জানের পাশে বসে পড়ল। মিনা সানিমের দিকে রাগি চোখে তাকিয়ে ফাঁকা চেয়ারটাতে বসলো। সানিম হাসলো। আয়ুব খান মেয়ের দিকে তাকিয়ে বলল, কোথাও গেলে যে বলে যেতে হয়, তাকে ভুলে গেছো নাকি তোমাদের মানুষ মনে হয় না? সানিম তাচ্ছিল্যের হাসি এসে বলল, আমি বেঁচে আছি নাকি মরে গেছি কখনো তো কেউ খবর নেয়নি, তাহলে আজ কি মনে করে খবর নিচ্ছেন? আয়ুব খান গম্ভীর গলায় বলল, তুমি নিজে চাইতে না আমরা তোমার সাথে যোগাযোগ করি, আর তার থেকে বড় কথা, তখন তুমি আমাদের থেকে দূরে ছিলে।
চাইলেও সব কিছু সম্ভব হতো না। এখন তো বাড়িতে আছো, তুমি কোথায় যাও, কি করো, সব কিছু জানার অধিকার আছে আমার।